নমস্কার। ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে, প্রবলেম বেসড লার্নিংয়ের বিভিন্ন অ্যাসপেক্টসগুলি এবং এর গুরুত্ব। প্রবলেম বেসড লার্নিংয়ের ডিফারেন্ট অ্যাসপেক্টস রয়েছে, যে অ্যাসপেক্টসগুলি সম্পর্কে ধারণা গঠন করলে আমরা প্রবলেম বেসড লার্নিংয়ের বিভিন্ন প্রায়োগিক ক্ষেত্রগুলি সম্পর্কে বা এর মৌলিকতা সম্পর্কে আমরা স্পষ্টভাবে ধারণা গঠন করতে পারব। পাশাপাশি আজকে আমরা আলোচনা করব প্রবলেম বেসড লার্নিংয়ের কী গুরুত্ব রয়েছে, অর্থাৎ এডুকেশন সিস্টেমে এই প্রবলেম বেসড লার্নিং 21st সেঞ্চুরিতে কতটা প্রভাব বিস্তার করতে পারে বা প্রভাব বিস্তার করার যে সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি রয়েছে, সে ক্ষেত্রগুলি কি রয়েছে সেগুলি সম্পর্কে আমরা আলোকপাত করব। তো এই বিষয়টি সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদের আরেকটি বিষয় নিয়ে আমাদের সংক্ষেপে আলোচনা করা দরকার। সে বিষয়টি হচ্ছে প্রবলেম বেসড লার্নিং বলতে কী বোঝায়। আমরা শুরুতেই বলি, লার্নিং বলতে সাধারণভাবে বোঝায় সেই প্রক্রিয়াকে, যে প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তি বা একটি শিশু বাইরের জগতের বিভিন্ন উপাদানের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করে এবং ক্রিয়া প্রতিক্রিয়া করার মাধ্যমে বিভিন্ন তথ্য বা জ্ঞান সে সংগ্রহ করে বা গ্রহণ করে এবং সংগৃহীত জ্ঞান বা তথ্যকে যথাযথভাবে মানসিক পর্যায়ে বা মনোবৈজ্ঞানিক ক্ষেত্রে সেটিকে বিচার বিশ্লেষণ করার মাধ্যমে মানসিক ক্ষেত্রে বিভিন্ন রকম কল্প নির্মিত হয় বা বিভিন্ন রকম ধারণা গড়ে ওঠে এবং সেই নির্মিত কল্পের উপর ভিত্তি করে সেই ব্যক্তি বা সেই শিশুর মধ্যে যে আচরণগত পরিবর্তন সৃষ্টি হয়, সেই আচরণগত পরিবর্তনের যে প্রক্রিয়া, সেটিকে লার্নিং বলা হয়। এখানে আচরণগত পরিবর্তন বলতে আমরা সাধারণভাবে কী বুঝি? আচরণগত পরিবর্তন বলতে বোঝায় যে কোনো একটি বিষয় সম্পর্কে আমাদের ধারণা গঠন করার পূর্বে বা সে সম্পর্কে জানার পূর্বে আমরা সেই বিষয়টি সম্পর্কে কোনো সদর্থক বা সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারি না কিংবা ক্রিয়া প্রতিক্রিয়া করতে পারি না। যখন আমরা সেই বিষয়টি সম্পর্কে যথাযথভাবে ধারণা গঠন করি বা আমাদের সেই বিষয় সম্পর্কে শিখন হয়, তখন আমরা কিন্তু তার সাথে যথাযথভাবে বা উপযুক্ত রূপে আমরা কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া করতে পারি। এই যে পূর্বে করতে পারছিলাম না, পরে ক্রিয়া প্রতিক্রিয়া করতে পারছি এবং কাঙ্ক্ষিত ক্রিয়া প্রতিক্রিয়া করতে পারছি, এই যে দু প্রকারের আচরণের মধ্যে যে ব্যবধান বা পার্থক্য, সেই পার্থক্যকেই বলা হচ্ছে আচরণগত পরিবর্তন। এবং সেই আচরণগত পরিবর্তনের প্রক্রিয়াটিকে বলা হচ্ছে শিখন। তবে এ প্রসঙ্গে মনে রাখা দরকার, এই যে আচরণগত পরিবর্তন, এ কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়, যান্ত্রিক উপায়ে এই আচরণগত পরিবর্তন হয় না। এই আচরণগত পরিবর্তন হওয়ার ক্ষেত্রে আবশ্যিকরূপে যে বিষয়টি কাজ করে, সে বিষয়টি হচ্ছে জ্ঞানমূলক ক্ষেত্রেও পরিবর্তন। অর্থাৎ যে বিষয়গুলির সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করছে সেগুলি সম্পর্কে প্রয়োজনীয় বা দরকারি তথ্য সংগ্রহ করা হয় প্রথমে। সেই সংগৃহীত তথ্যগুলিকে যথাযথভাবে বিচার বিশ্লেষণ করা হয়। এ প্রসঙ্গে আরও বলা হয়ে থাকে যে সেই সমস্ত জ্ঞান বা বিষয়গুলিকে পূর্বের অর্জিত জ্ঞানের সাথে সাদৃশ্য বিধানের মাধ্যমে কিংবা অনুষঙ্গ স্থাপনের মাধ্যমে বা পারস্পরিক বিচার বিশ্লেষণ করার মাধ্যমে সে বর্তমানের যে কোনো বিষয় সম্পর্কে আমরা যে গৃহীত তথ্য সেগুলিকে আমরা জানি বা সেগুলি সম্পর্কে ধারণা গঠন করতে পারি। এইভাবে মানসিক ক্ষেত্রে যে কল্প নির্মিত হয় বা সেখানে যে বিভিন্ন রকমের মানসিক পরিবর্তন আসে বা মনোবৈজ্ঞানিক ক্ষেত্রে যে বিভিন্ন রকম ধারণাগত পরিবর্তন আসে, সেই ধারণাগত পরিবর্তন আবশ্যিক রূপে ব্যক্তির আচরণের মধ্য দিয়ে বা ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে তা প্রতিফলিত হয়। সেই প্রক্রিয়াটিকে আমরা সাধারণভাবে লার্নিং বলে থাকি। তো এখানে বলা হচ্ছে প্রবলেম বেসড লার্নিং, অর্থাৎ লার্নিং এর কাজটি যখন সম্পন্ন হবে কিন্তু কোনো নির্দিষ্ট প্রবলেমকে কেন্দ্র করে, অর্থাৎ কোনো নির্দিষ্ট প্রবলেম তা এডুকেশন সিস্টেমে বিশেষভাবে আয়োজিত হতে পারে কিংবা শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে সেই সমস্যার সন্ধান দিতে পারে এবং সেই সমস্যার মধ্যে যথার্থরূপে অংশগ্রহণ করার মাধ্যমে কিংবা সেই সমস্যাকে যথার্থরূপে বোঝার মাধ্যমে যখন একটি শিশু বা একটি শিক্ষার্থী সেই সমস্যাটি সম্পর্কে যথাযথ ধারণা গঠন করতে পারে বা সে সম্পর্কে তথ্য সংগ্রহ করে এবং সেই সংগৃহীত তথ্যগুলিকে মানসিক পর্যায়ে নিয়ে গিয়ে সেগুলিকে যথাযথভাবে বিচার বিশ্লেষণ করার মাধ্যমে সেই সমস্যাটির সমাধান সূত্র বের করতে পারে, তখন যে তার আচরণগত পরিবর্তন হবে বা তখন যে তার শিখন হবে, সেই শিখনকেই সাধারণভাবে প্রবলেম বেসড লার্নিং বলে উল্লেখ করা হয়। তবে এই প্রবলেম বেসড লার্নিংয়ের গুরুত্ব বা গাঢ়ত্ব সম্পর্কে ধারণা গঠন করতে গেলে বা এর প্রসার সম্পর্কে বা বিস্তার সম্পর্কে ধারণা গঠন করতে গেলে আবশ্যিক যে বিষয়গুলি সম্পর্কে আলোচনা করা, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এর বিভিন্ন ক্ষেত্র বা এর বিভিন্ন অ্যাসপেক্টসগুলো কী কী রয়েছে। পাশাপাশি প্রবলেম বেসড লার্নিংয়ের গুরুত্ব কী রয়েছে এবং প্রবলেম বেসড লার্নিংয়ের গুরুত্ব 21st সেঞ্চুরির দ্বিতীয় দশকে এসে আমরা কেন এই লার্নিং সিস্টেমকে ফোকাস করব,
কেন আমাদের এই লার্নিং সিস্টেমের প্রয়োজনীয়তা রয়েছে সে সম্পর্কে আমাদের ধারণা গঠন করা প্রয়োজন। ডিসকভারিং এডুকেশন ফর বেসিক চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। এখন আমরা আলোচনা করব ডিফারেন্ট আসপেক্টস অ্যান্ড ইম্পর্টেন্স অফ প্রবলেম বেসড লার্নিং। তো প্রথমে যে সমস্ত আসপেক্টসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই আসপেক্টসগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রবলেম বেসড লার্নিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া বা এখানে যে বিষয় যে আসপেক্টসটিকে গুরুত্ব দেওয়া হয় বা ফোকাস করা হয় সেই আসপেক্টসটা হচ্ছে পারসেপশন অফ নলেজ। অর্থাৎ আমরা প্রথমে বলেছি একটি প্রবলেম যখন শিক্ষার্থীর সামনে আসে বা একটি লার্নারের সামনে আসে, সেই লার্নার যদি যথার্থভাবে সে প্রবলেমকে ভালো করে বোঝে বা সেটা সেই সম্পর্কে প্রয়োজনীয় যথাযথ ধারণা গঠন করে বা তথ্য সংগ্রহ করে এবং সে সংগৃহীত তথ্যগুলিকে যথাযথভাবে বিচার বিশ্লেষণ করার মাধ্যমে যদি সেই তথ্যগুলি তার কাছে বোধগম্য হয়, অর্থাৎ সেগুলো যদি তার কাছে একটা ধারণা রূপে রূপান্তরিত হয় বা পরিণত হয়, তখন বলা হবে যে সংগৃহীত সে জ্ঞান বা তথ্যগুলি পারসেপশান বা প্রত্যক্ষণে পরিণত হয়েছে এবং সেই পারসেপশান থেকেই সে শিক্ষার্থী বা সে শিশুর মধ্যে একটি ধারণা বা তার মধ্যে একটি মানসিক কল্প নির্মিত হবে বা তার পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে মনোভাব গড়ে উঠবে। সেই মনোভাব কিন্তু তাদেরকে ক্রিয়া প্রতিক্রিয়া করতে সাহায্য করবে কিংবা তাদের আচরণগত বিভিন্ন পরিবর্তনের ধারাবাহিকতা বা আচরণগত পরিবর্তনের বিভিন্ন ক্ষেত্রগুলি সম্পর্কেও ধারণা গঠন করতে বিশেষভাবে সাহায্য করবে। সেই জন্য প্রবলেম বেসড লার্নিং এর যে সমস্ত অ্যাসপেক্টস বা যে সমস্ত ক্ষেত্রগুলি রয়েছে বা যে সমস্ত বিচার্য বিষয়গুলি রয়েছে তার মধ্যে অত্যন্ত অপরিহার্য বা গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো তা হলো পারসেপশন অফ নলেজ। অর্থাৎ নলেজগুলোকে পারসেপশন করা বা পারসিভ করা অত্যন্ত আবশ্যক। অর্থাৎ শুধুমাত্র নলেজগুলোকে নিয়ে মেমোরাইজ করার মধ্য দিয়ে লার্নিংয়ের কাজটি শেষ হয়ে যায় না। প্রবলেম বেসড লার্নিংয়ের ক্ষেত্রে এটি কিন্তু অত্যন্ত অপরিহার্য একটি বিষয়। অর্থাৎ প্রবলেমের যে সমস্ত তথ্য আছে বা প্রবলেম সম্পর্কিত যে সমস্ত অপরিহার্য তথ্যগুলি রয়েছে সেগুলিকে ব্যক্তি যখন সংগ্রহ করবে, সেগুলিকে গ্রহণ করার পরে তার নিজের যে অতীত অভিজ্ঞতা কিংবা বাস্তবিক বিভিন্ন রকমের জ্ঞান বা বিভিন্ন গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে অর্জিত জ্ঞান বা কোনো ব্যক্তির সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করার মাধ্যমে বা ওপিনিয়ন এক্সচেঞ্জ করার মাধ্যমে অর্জিত যে জ্ঞান, বা বলা যেতে পারে যে শিক্ষাতন্ত্রের মধ্যে যে শিক্ষক এখানে ফেসিলিটেটরের ভূমিকা পালন করছেন, সেই ফেসিলিটেটরের কাছ থেকে সংগৃহীত বিভিন্ন রকমের সংকেত বা ধারণা, সেই ধারণার উপর ভিত্তি করে যে নির্দিষ্ট সমস্যার মধ্যে তিনি রয়েছেন বা সে ব্যক্তি রয়েছে বা সে শিক্ষার্থী রয়েছে, সে শিক্ষার্থী যে তথ্য সংগ্রহ করবে, সেই তথ্য বা জ্ঞান সংগ্রহ করবে, সেগুলিকে যথার্থভাবে পারসেপশন করতে পারবেন বা সেগুলি সম্পর্কে যথার্থ ধারণা গঠন করতে পারবেন। এটি হচ্ছে প্রবলেম বেসড লার্নিংয়ের একটি গুরুত্বপূর্ণ অ্যাসপেক্টস। দ্বিতীয় গুরুত্বপূর্ণ অ্যাসপেক্টসটি এখানে রয়েছে, সেই অ্যাসপেক্টসটি হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন। অর্থাৎ এই লার্নিংয়ের জন্য সবথেকে অপরিহার্য যে গুরুত্বপূর্ণ কাজটি তা হচ্ছে যে সমস্যা নির্বাচন বা সমস্যা নির্ধারণ। কারণ সমস্যা নির্বাচন কিন্তু একটি অত্যন্ত অপরিহার্য কাজ। কারণ কি বলা হচ্ছে যে কৃত্রিমভাবে বা স্বাভাবিকভাবে, অর্থাৎ যে সমস্ত ঘটনা বা যে সমস্ত প্রবলেমগুলো স্বাভাবিক অবস্থায় রয়েছে, সেই স্বাভাবিক ঘটনাগুলি বা সামাজিক বিষয়গুলিকে উপযুক্তভাবে লার্নিং এক্সপিরিয়েন্স বা লার্নিং মেটেরিয়াল কিংবা লার্নিং অবজেক্টিভসের সাথে শিক্ষক মহাশয় অ্যাসিমিলেট করবেন এবং সেরকমভাবে সেই স্বাভাবিক ঘটনা বা স্বাভাবিক সমস্যাগুলির মধ্যে শিক্ষার্থীকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে সাহায্য করবেন বা উৎসাহিত করবেন এবং শিক্ষার্থী সেখানে অংশগ্রহণ করার মাধ্যমে তিনি কিন্তু সেই সমস্যা বা সে শিক্ষার্থী কিন্তু সেই সমস্যার মুখ্য যে বৈশিষ্ট্য বা মুখ্য যে এককগুলি রয়েছে সেগুলিকে সে আইডেন্টিফাই করতে পারবে এবং এর মাধ্যমেই সে প্রবলেমকে কিন্তু জানবে। তো বারবার রিপিটেশন করার ফলে, বারবার সেটাকে জানার ফলে অর্থাৎ প্রথম দিকে জানার ফলে ব্যক্তির মধ্যে বা শিক্ষার্থীর মধ্যে যে হাইপোথিসিস বা সম্ভাব্য সমাধান গড়ে উঠবে বা অনুমানের জায়গাটি তৈরি হবে, যখন একাধিকবার সেই বিষয়টি বা সেই প্রবলেমটিকে নিয়ে সেই শিক্ষার্থী অনুশীলন করবে, ততবার দেখা যাবে যে তার যে হাইপোথিসিস বা তার যে অনুমান, সে অনুমান বা হাইপোথিসিস কিন্তু পরিবর্তিত হচ্ছে এবং সেই পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু ধীরে ধীরে সেই শিক্ষার্থীটি বা সেই শিশুটি বা সেই লার্নারটি সেই নির্ধারিত প্রবলেমের সংকেত কিন্তু আবিষ্কার করতে পারবে বা ঠিক করতে পারবে। তো সেখানে সেই জন্য বলা হচ্ছে প্রবলেম বেসড লার্নিংয়ের যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ অ্যাসপেক্টস বা ক্ষেত্র বা কাজ এর জায়গাটি হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন। এটি কিন্তু অত্যন্ত অপরিহার্য বিষয়। তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টির কথা এখানে বলা হয়েছে লার্নিং বাই অ্যাক্টিভ পার্টিসিপেশন। আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে প্রবলেম বেসড লার্নিং হচ্ছে একটি গুরুত্বপূর্ণ
লার্নিং প্রক্রিয়া যা একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে গোটা বিশ্বজুড়ে এই প্রক্রিয়াটি সম্পর্কে আলোচনা শুরু হয়েছে, এর গুরুত্ব সম্পর্কে আলোচনা শুরু হয়েছে। বলা হচ্ছে যে শিক্ষার্থী যদি নির্বাচিত সমস্যায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং যথার্থরূপে সেই সমস্যা সম্পর্কে ধারণা গঠন করেন, তাহলে কিন্তু এটি বলা হয় যে সে সমস্যাটি সম্পর্কে তাদের শিখন যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য পূরণ হবে। অর্থাৎ শিক্ষার্থী শিখনের উদ্দেশ্য পূরণ করতে গেলে কিংবা শিক্ষার্থী যদি নিজে সে নির্ধারিত সমস্যার যথার্থ সমাধান পেতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই সমস্যার সক্রিয়ভাবে অংশগ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। কারণ এই প্রসঙ্গে মনে রাখা দরকার যে সমস্যায় আমরা পড়লে যদি আমরা কোনো আবেগজনিত কারণে বিচলিত হয়ে যাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই সমস্যার সমাধান সূত্র কী হতে পারে সে সম্পর্কে আমরা আমাদের সিদ্ধান্তও নিতে পারি না, আমরা আমাদের বিচার বিবেককে কাজে লাগাতে পারি না, আমাদের বিশ্লেষণী ক্ষমতাও কিন্তু অনেকটা কমে যায়, পাশাপাশি আমাদের মেধাকেও আমরা কাজে লাগাতে পারি না। তাই নেতিবাচক বিভিন্ন রকমের ইমোশনসগুলো বা আবেগগুলো আমাদেরকে কিন্তু প্রত্যক্ষভাবে মনোভাব গঠন করা কিংবা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি করবে বা বাধা দেবে। তাই বলা হচ্ছে যদি প্রবলেম বেসড লার্নিংয়ের মধ্যে থেকে যদি প্রবলেমকে কেন্দ্র করে লার্নাররা তাদের নিজের লার্নিং উদ্দেশ্যটাকে ফুলফিল করতে চান তাহলে দেখা যাবে যে সেখানে যেটা প্রয়োজন হবে তা হবে তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন, অর্থাৎ অ্যাক্টিভলি তাকে পার্টিসিপেট করতে হবে। অ্যাক্টিভলি পার্টিসিপেট করলে প্রবলেমকে ভালোভাবে বুঝতে পারবে, পাশাপাশি সেই প্রবলেমের সাথে যুক্ত থাকা যে সমস্ত লার্নিং কম্পোনেন্ট বা লার্নিং এরিয়াগুলি রয়েছে সেগুলি সম্পর্কে ধারণা গঠন করতে পারবে এবং এরপরে যখন সেই প্রবলেম সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যগুলিকে বিচার বিশ্লেষণ করার মাধ্যমে সে ক্রমে তার নির্ধারিত কাজটি সম্পাদন করতে গিয়ে সে কিন্তু তার সমস্যার সমাধান সূত্র আবিষ্কার করতে পারবেন। তার জন্য তার মধ্য দিয়ে তার কিন্তু শিখনের কাজটি সম্পন্ন হবে। তো এখানে যেটা বলা হচ্ছে যে প্রবলেম বেসড লার্নিংয়ে যে সমস্ত অ্যাসপেক্টসগুলি রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অ্যাসপেক্টস হলো লার্নিং বাই অ্যাক্টিভ পার্টিসিপেশন। এখানে কিন্তু লার্নিং প্রক্রিয়াটি সম্পূর্ণ সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সম্পন্ন হয়। সক্রিয় অংশগ্রহণ ছাড়া বা সক্রিয়তার উপযুক্ত মানদণ্ড ছাড়া বা মাত্রা ছাড়া শিক্ষার্থী কিন্তু সক্রিয় রূপে এই প্রবলেম বেসড লার্নিংয়ে অংশগ্রহণ করতে পারে না। তো শিক্ষার্থীর সক্রিয়তা অত্যন্ত অপরিহার্য একটি বিষয়, এটি একটি প্রবলেম বেসড লার্নিংয়ের একটি গুরুত্বপূর্ণ অ্যাসপেক্টস। এরপরে যে সমস্ত অ্যাসপেক্টসগুলি রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট হচ্ছে স্টুডেন্টস ডাইরেক্টেড লার্নিং অ্যাপ্রোচ। এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটি শিক্ষার্থী প্রত্যেকের থেকে আলাদা, অর্থাৎ মনস্তত্ত্বের যে নীতি, ব্যক্তি স্বাতন্ত্র্যতার নীতি, সে ব্যক্তি স্বাতন্ত্র্যতার নীতির পরিপ্রেক্ষিতে প্রত্যেক শিক্ষার্থী বা প্রত্যেক শিশু কিন্তু অন্য শিশুর থেকে আলাদা। তার কারণ তার দৈহিক গঠন থেকে শুরু করে মানসিক অবস্থা, আবেগজনিত ক্রিয়া প্রতিক্রিয়া সমস্ত ক্ষেত্রে, পাশাপাশি তার যে মেধা বা বুদ্ধিমত্তা, তার যে সামর্থ্য ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে বা কিংবা তার জগৎ প্রত্যক্ষণের ক্ষমতা, অর্থাৎ যেখানে সে বসবাস করছে আশেপাশের জগৎকে বা পরিবেশকে ভালোভাবে প্রত্যক্ষণ করার ক্ষমতা সব ব্যক্তি বা সব শিক্ষার্থীর মধ্যে সমান থাকে না। এই যে সমান না থাকার দরুন তাদের মধ্যে কি হচ্ছে, লার্ন করার স্টাইলের মধ্যে পরিবর্তন দেখা দেয়। সমস্ত শিক্ষার্থী কিন্তু একই রকমের স্টাইলে বা একই রকমভাবে শেখে না। পাশাপাশি প্রত্যেকে যেহেতু একই রকমভাবে শেখে না, সে শেখার সাথে কগনিশনের একটি সম্পর্ক আছে, লার্নিংয়ের সাথে কগনিশনের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যেহেতু শিক্ষার্থীদের শিখনের কাজটি একই রকমভাবে হয় না, সবাই যেহেতু একই রকমভাবে শেখে না, তাই পাশাপাশি তারাও কিন্তু একই রকমভাবে তারা কিন্তু তাদের কগনিটিভ ফিল্ডে বা কগনিটিভ অপারেশনস কিন্তু তারা প্রপারলি করতে পারে না। তাই কগনিটিভ স্টাইলসের ডিফারেন্স কিন্তু লার্নিং স্টাইলসের ডিফারেন্সের উপর ডিপেন্ড করে। অর্থাৎ লার্নিং স্টাইলসের ডিফারেন্স পাশাপাশি কগনিটিভ স্টাইলসের ডিফারেন্স, এই যে বিষয়টি, এই সত্যতাটি আমরা কিন্তু এই প্রবলেম বেসড লার্নিংয়ের মধ্যে বিশেষভাবে দেখতে পাই। এই প্রবলেম বেসড লার্নিংয়ে সেজন্য বলা হয় যে লার্নার কিন্তু তার নিজের সামর্থ্য, নিজের গতি, নিজের ক্ষমতা, নিজের সিদ্ধান্ত, নিজের মনোভাব, নিজের ব্যক্তিত্ব, তার উপর ভিত্তি করেই কিন্তু শিখে থাকবে। অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থীর শেখার গতি, প্রত্যেক শিক্ষার্থীর সমস্যার সমাধান করার গতি একই রকম হয় না। সেজন্য বলা হচ্ছে প্রবলেম ইনস্ট্রাকশানে এই যে বিষয়টি, এই গুরুত্বপূর্ণ বিষয়টি কিন্তু এখানে ফোকাস করা হয়। সে বিষয়টি হচ্ছে স্টুডেন্টস ডাইরেক্টেড লার্নিং অ্যাপ্রোচ। এখানে কিন্তু এই অ্যাপ্রোচে লার্নিংয়ের কাজটি সম্পন্ন হয়ে থাকে। লার্নার নিজের মতো করে প্রবলেমটিকে ডিসকভার করবে, নিজের মতো করে প্রবলেমটিকে এক্সপ্লোর করবে, পাশাপাশি সে নিজের মতো করে কিন্তু টিচারের কাছ থেকে সহযোগিতা প্রার্থনা করতে পারেন। তাহলে এইভাবেই শিক্ষার্থী কিন্তু তার শিখনের কাজটি সম্পন্ন করতে পারেন। সেই জন্য এটিকে বলা হচ্ছে স্টুডেন্টস ডাইরেক্টেড লার্নিং অ্যাপ্রোচ।
এরপরে যে অ্যাসপেক্টটি রয়েছে সেই অ্যাসপেক্টটি হচ্ছে টিচার ইজ কনসিডার্ড অ্যাজ এ ফ্যাসিলিটেটর। ফ্যাসিলিটেটর বলা হচ্ছে টিচার কখনোই কিন্তু টাস্ক মাস্টার হবেন না, অর্থাৎ শিক্ষার্থীকে বিভিন্ন রকম কাজ দেবেন বা কি তার উপর ডমিনেট করবেন এমনটা কিন্তু নয়। প্রবলেম বেসড লার্নিংয়ের ক্ষেত্রে যেটা দেখা হয়, টিচার কিন্তু এক্ষেত্রে ডমিনেটরের ভূমিকা পালন করেন না, তিনি ফেসিলিটেটরের ভূমিকা পালন করেন। ফেসিলিটেটর কথাটির অর্থ হচ্ছে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা বা অপরচুনিটি প্রোভাইড করা, অর্থাৎ লার্নারকে শিক্ষক মহাশয় তার নির্ধারিত প্রবলেম যথার্থভাবে যাতে সলভ করতে পারে এবং যে সমস্ত তথ্য বা জ্ঞান সংগ্রহ করছে সেগুলি যাতে যথার্থরূপে অনুধাবন করতে পারে সেই সম্পর্কিত প্রয়োজনীয় সুযোগ বা অপরচুনিটি বা হেল্প টিচারের কাছ থেকে এক্সপেক্ট করলে বা প্রত্যাশা করলে শিক্ষক মহাশয় সেটা কিন্তু দিতে বাধ্য থাকবেন। এক্ষেত্রে কিন্তু শিক্ষক মহাশয় কোনো টাস্ক মাস্টারের ভূমিকা পালন করবেন না, তিনি কিন্তু ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করবেন। অর্থাৎ লার্নার তার সমস্যাকে ভালোভাবে বোঝার ক্ষেত্রে, সমস্যার সমাধান সূত্র বোঝার ক্ষেত্রে, সেক্ষেত্রে শিক্ষকের কাছ থেকে যেমন ফেসিলিটি মানে যেমন সুযোগ সুবিধা তারা এক্সপেক্ট করবে, সেই এক্সপেক্টেড সুযোগ সুবিধা পাওয়ার বিশেষ ব্যবস্থা প্রবলেম বেসড লার্নিংয়ে আমরা বিশেষ রূপে দেখতে পাই। এটি একটি গুরুত্বপূর্ণ অ্যাসপেক্টস। এরপরে যে অ্যাসপেক্টসটি সম্পর্কে আমরা আলোচনা করব তা হলো অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসেসমেন্ট অফ দ্য অ্যাচিভমেন্ট অফ রিজলভিং দ্য প্রবলেম। অর্থাৎ বলা হচ্ছে যে প্রবলেম সলভ হয়ে গেল সেটা কি করে আমরা বুঝবো, এবং সেটা বোঝা যাবে যে আমরা আমাদের টার্গেটকে অ্যাচিভ করতে পেরেছি কিনা। যদি আমাদের নির্ধারিত টার্গেটকে অ্যাচিভ করতে পারি তখনই পরোক্ষভাবে বলা হবে যে আমরা আমাদের প্রবলেমকে সলভ করতে পেরেছি, কারণ আমাদের লার্নিং বা অ্যাচিভমেন্টের বিষয়টি কিন্তু নির্ধারিত প্রবলেমের উপর ভিত্তি করেই আমাদের সামনে বা শিক্ষার্থীর সামনে তোলা হয়, এবং শিক্ষার্থী সেই বিষয়টিকে ভালোভাবে সলভ করার মাধ্যমে বা তার নিজের নির্দিষ্ট যে টার্গেট আছে সেই টার্গেটকে অ্যাচিভ করার মাধ্যমেই কিন্তু সেই সমস্যার সমাধান সূত্রকে প্রতিষ্ঠা করতে পারেন। সেজন্য বলা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসেসমেন্ট অফ দ্য অ্যাচিভমেন্ট অফ রিজলভিং দ্য প্রবলেম। অর্থাৎ এখানে যে কোনো ব্যক্তি যদি কোনো সমস্যার সমাধান করে থাকেন তাহলে সে সমস্যার সমাধান করার মধ্য দিয়ে একজন শিক্ষার্থী বা সেই ব্যক্তি কি অর্জন করলো সেটিকে যথার্থ পরিমাপের সুযোগ এখানে রয়েছে, অর্থাৎ যথাযথভাবে পরিমাপ করা প্রয়োজন। অর্থাৎ আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে কোনো শিক্ষার্থী বা কোনো ব্যক্তি যখন কিছু শিখছে প্রবলেম ওরিয়েন্টেড লার্নিং থেকে বা প্রবলেম বেসড লার্নিং থেকে যখন কিছু শিখছে বা তারা দাবি করছে যে তাদের অ্যাচিভমেন্ট, তাদের টার্গেট অ্যাচিভ হয়েছে বা টার্গেট অ্যাচিভ করতে তারা পেরেছে, কিন্তু সেটি তাদের ভার্বাল ইনফরমেশনের উপর বেস করে সেখানে কাজটি সীমাবদ্ধ থাকবে না। এখানে বলা হচ্ছে প্রবলেম বেসড লার্নিংয়ে শুধুমাত্র ভার্বাল ইনফরমেশনের উপর ভিত্তি করে অ্যাসেসমেন্ট করে না, এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসেসমেন্টের প্রসেস এখানে ফলো করা হয়। অর্থাৎ সম্পূর্ণ তাৎপর্যপূর্ণ উপায়ে সেই তাদের যে ছাত্রদের বা শিক্ষার্থীদের যে অ্যাচিভ করা টার্গেট এবং তার পরিপ্রেক্ষিতে যে সমস্যার যে সমাধান সূত্র নির্ধারণ করা সেই বিষয় সম্পর্কে একটি সদর্থক ধারণা গঠন করা যায়। এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি, এই বিষয়গুলি প্রবলেম বেসড লার্নিংয়ের এক একটি অ্যাসপেক্টস। এরপরে আমরা আলোচনা করব এর ইম্পর্টেন্স, অর্থাৎ প্রবলেম বেসড লার্নিংয়ের যে সমস্ত ইম্পর্টেন্সগুলি রয়েছে সেই ইম্পর্টেন্সগুলি সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ প্রবলেম বেসড লার্নিং আমাদের কী কাজে হেল্প করে এবং এই প্রবলেম বেসড লার্নিং আমাদের কোন শিক্ষার ক্ষেত্রকে বিশেষভাবে প্রভাবিত করে বা সমৃদ্ধ করতে সাহায্য করে। প্রথমে যে বিষয়টিকে উল্লেখ করা হয়েছে তা হলো প্রবলেম বেসড লার্নিং হেল্পস টু এনশিওর দ্য লার্নিং এফেক্টিভনেস। এখানে একটি টেকনিক্যাল শব্দ ব্যবহার করা হয়েছে। লার্নিং এফেক্টিভনেস বলতে আমরা কি বোঝাই, প্রথমে আমরা আলোচনা করেছি লার্নিং বলতে কি বুঝি, এখানে আমরা আলোচনা করব এফেক্টিভনেস বলতে কি বোঝায়। অর্থাৎ এফেক্টিভনেস কথাটির মানেটা হচ্ছে কোনো কাজ করার সময় আবশ্যিক রূপে কিছু উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ করা হয়, সে লক্ষ্য বা উদ্দেশ্য অনুসারে যদি সেই কাজটি যথাযথভাবে সম্পন্ন হয় তখন বলা হবে তো সেই উদ্দেশ্য বিষয়ক যে কাজ সে কাজটি কার্যকরী কাজ, অর্থাৎ সে কাজটি এফেক্টিভ। অর্থাৎ আমরা যখন লার্ন করছি কোনো কন্টেন্টকে, যখন আমরা ভালো করে লার্ন করছি বা কন্টেন্টের পরিপ্রেক্ষিতে যে সমস্ত নলেজ বা এক্সপিরিয়েন্স আছে সেগুলিকে আমরা লার্ন করছি, সেই লার্নিংটা আমাদের কাছে কতটা তাৎপর্যপূর্ণ, অর্থাৎ যে উদ্দেশ্যে লার্ন করতে চাইছি এবং যতটা লার্ন করতে চাইছি ততটা আমরা লার্ন করতে পারছি কি পারছি না, এবং সেটা আমরা যে উদ্দেশ্যে লার্ন করতে চাইছি, যে লক্ষ্য পূরণ করার জন্য লার্ন করতে চাইছি সে লক্ষ্য বা উদ্দেশ্য আমাদের যথার্থভাবে পূরণ হচ্ছে কি হচ্ছে না, সেই সমস্ত বিষয়গুলি যখন আমার
নির্ধারিত হয় যে বিশেষ আলোচনার মধ্যে বা মূল্যায়নের মধ্যে বা মূল্যায়ন প্রক্রিয়ার মধ্যে সেই মূল্যায়ন প্রক্রিয়ার দ্বারা যে বিশেষ বিশেষণের ব্যবহার করা হয় সেটিকে বলা হচ্ছে কার্যকারিতা বা এফেক্টিভনেস। তাহলে লার্নিংকে এফেক্টিভ করার জন্য প্রবলেম বেসড লার্নিংয়ের বিশেষ সহায়তা আমরা দেখতে পাই। অর্থাৎ লার্নিংকে এফেক্টিভ করা মানে কি, এখানে যেমন আমরা আলোচনা করেছিলাম যে লার্নিংকে সাধারণভাবে বা টিচিংকে আমরা সাধারণভাবে 3 লেভেলে ভাগ করতে পারি। আন্ডারস্ট্যান্ডিং লেভেল, প্রথমে হচ্ছে মেমোরি লেভেলের টিচিং, এবং সে টিচিং রিলেটেড টিচিংকে কেন্দ্র করে লার্নিংও আছে। একই রকমভাবে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের টিচিং, সেই টিচিংকে কেন্দ্র করে লার্নিং রয়েছে। একই রকমভাবে রিফ্লেক্টিভ লেভেলের টিচিং। তাহলে এখানে টিচিংকে 3টে লেভেলে আমরা ভাগ করছি। একটি হচ্ছে মেমোরি লেভেলের টিচিং, একটি আন্ডারস্ট্যান্ডিং লেভেলের টিচিং, আর একটি রিফ্লেক্টিভ লেভেলের টিচিং। তো এখানে বলা হচ্ছে যে টিচিংয়ের সাথে সাথে লার্নিং রয়েছে, অর্থাৎ যে টিচিং করা হলো, টিচ করা হলো, পাশাপাশি যদি যদি এফেক্টিভ হয়, এফেক্টিভ মানে হচ্ছে যে উদ্দেশ্যে পড়ানো হলো সেই উদ্দেশ্য যদি যথার্থভাবে পূরণ হয় তখন বলা হবে যে লার্নিং এফেক্টিভ হয়েছে। তো প্রবলেম বেসড লার্নিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা তারা কিন্তু রিফ্লেক্টিভ লেভেলে তাদের লার্নিংটাকে কনভার্ট করতে বা লার্নিংটাকে সম্পন্ন করতে সমর্থ হয়। অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু রিফ্লেক্টিভ পর্যায়ে গিয়ে, অর্থাৎ এখানে অ্যানালাইসিস, সিনথেসিস এবং ইভ্যালুয়েশন, অর্থাৎ যা কিছু শিখবে সেই শিক্ষণীয় বিষয়গুলিকে শিক্ষার্থীরা ভালোভাবে বিশ্লেষণ করতে পারবে। একই রকমভাবে সেই শিক্ষণীয় বিষয়গুলিকে যথার্থরূপে সংশ্লেষণ করতে পারবে এবং তার যখন কার্যকারিতা বা তার যখন গুরুত্ব অনুসারে তার মূল্যায়ন করতে পারবে, তখনই বলা হবে যে সেই শিখনের প্রতিফলন ঘটেছে। এই যে প্রতিফলন, যে কোনো শিক্ষার্থী যদি সামগ্রিকভাবে প্রতিফলন করতে পারে, যা শিখলো তা যদি যথার্থভাবে প্রতিফলন করতে পারে বা রিফ্লেক্ট করতে পারে, তখন কিন্তু বলা হবে যে তাহলে যে সেই শিক্ষার্থী বা সেই দল যা শিখেছে তা কার্যকরী রূপে তা পূরণ হয়েছে, অর্থাৎ উদ্দেশ্য কেন্দ্রিক রূপে পূরণ হয়েছে। তাহলে বলা হচ্ছে শিখনের যে উচ্চ পর্যায়ের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে যথার্থরূপে পূরণ করার ক্ষেত্রে প্রবলেম বেসড লার্নিংয়ের একটি বিশেষ গুরুত্ব বা প্রভাব আমরা দেখতে পাই। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রভাবের এরিয়াটি হচ্ছে প্রবলেম বেসড লার্নিং হেল্পস টু এনশিওর দ্য অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ লার্নার্স ইন লার্নিং প্রসেস। এখানে আমাদের আবশ্যিকরূপে মনে রাখা দরকার, প্রত্যেকটি লার্নিং প্রক্রিয়ার সাফল্য শিক্ষণের সাফল্যকে নিশ্চিত করতে সাহায্য করে। অর্থাৎ কোনো যদি লার্নিং যদি সাকসেসফুল হয় বা লার্নিং যদি এফেক্টিভ হয়, পাশাপাশি বলা হবে টিচিং তাহলে এফেক্টিভ হয়েছে। একই রকমভাবে লার্নিং এবং টিচিং যদি এফেক্টিভ হয় তখন বলা হবে কারিকুলাম ট্রানজাকশান এফেক্টিভ হয়েছে। যদি আবার বলা হয় লার্নিং এফেক্টিভ হয়েছে, টিচিং এফেক্টিভ হয়েছে, কারিকুলাম ট্রানজাকশান এফেক্টিভ হয়েছে, তাহলে বলা হবে যে স্কুলের যে সমস্ত কার্যক্রম রয়েছে বা শিক্ষা প্রতিষ্ঠানে যে কার্যক্রম রয়েছে সেগুলি এফেক্টিভ হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে সচরাচর একটি বিষয়কে প্রত্যাশা করা হয় যে কোনো লার্নিং প্রসেসে বা লার্নিং সিস্টেমে বা টিচিং লার্নিং প্রসেসে প্রত্যেকটি লার্নার যাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। কারণ প্রত্যেকটি লার্নার যদি অ্যাক্টিভলি পার্টিসিপেট করে তাহলে লার্নিং প্রসেসের অন্তর্ভুক্ত প্রত্যেকটি টাস্কে তারা অ্যাক্টিভলি পারফর্ম করতে পারবে, কিংবা সে টাস্ক থেকে তারা প্রয়োজনীয় তথ্য বা জ্ঞানগুলিকে কিন্তু উপযুক্ত পরিমাণে গ্রহণ করতে পারবে। তাহলে অ্যাক্টিভ পার্টিসিপেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের মনে রাখা দরকার, কমিউনিকেশনের ক্ষেত্রে যদি রিসিভার যদি ফিডব্যাক না দেয় অর্থাৎ কন্টিনিউয়াস ফিডব্যাক, কমিউনিকেশনের ক্ষেত্রে কন্টিনিউয়াস ফিডব্যাক কিন্তু অত্যন্ত অপরিহার্য। যদি কমিউনিকেশনের ক্ষেত্রে রিসিভার যদি ফিডব্যাক না দেয় তাহলে কিন্তু সেন্ডারের কাছে এই বিষয়টি পরিষ্কার হয় না যে সে যে মেসেজ পাঠিয়েছে রিসিভারের কাছে, সে মেসেজ তার কাছে গ্রহণযোগ্য হয়েছে কি হয়নি। অর্থাৎ এই যে কমিউনিকেশান, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে বা টিচিং লার্নিং সিস্টেমে কিন্তু এই কমিউনিকেশনের বিশেষ প্রভাব দেখা যায়। কমিউনিকেশন প্রক্রিয়ার বিশেষ প্রয়োগ লক্ষ্য করা যায়। এখানে যে কমিউনিকেশন লক্ষ্য করা যায় সেই কমিউনিকেশনকে আমরা ক্লাসরুম কমিউনিকেশন বলতে পারি। সেই ক্লাসরুম কমিউনিকেশনে কিন্তু রিসিভারের ভূমিকা পালন করে লার্নার, এবং পাশাপাশি কিন্তু এখানে সেন্ডারের ভূমিকা পালন করে টিচার। তাহলে টিচারকে যে সেন্ডিং করছে, যে মেসেজ সেন্ডিং করছে বা লার্নেবল মেটেরিয়াল বা নলেজ বা এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে, সেগুলিকে যদি যথার্থভাবে বা সদর্থক রূপে সংগ্রহ করতে হয় বা গ্রহণ করতে হয় বা উপলব্ধি করতে হয়, তাহলে কিন্তু প্রত্যেকটি লার্নারকে এফেক্টিভ বা পজিটিভ রিসিভার হতে হবে। অর্থাৎ এফেক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমে বা অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমেই কিন্তু তাদের সেই মেসেজ রিসিভিংয়ের কাজটি বা নলেজ রিসিভিংয়ের কাজটি বা ইনফরমেশন রিসিভিংয়ের কাজটি কিন্তু তারা প্রপারলি করতে পারবে। তো যেহেতু প্রবলেম বেসড লার্নিংয়ের ক্ষেত্রে এখানে টাস্ক সিলেক্ট করা হয় এবং এখানে টাস্কের সঙ্গে ডাইরেক্টলি ক্রিয়া প্রতিক্রিয়া করার মাধ্যমে সে টাস্কটাকে এক্সপ্লোর করার চেষ্টা করা হয়, সেজন্য বলা হয় যে এই যে অ্যাক্টিভলি কিন্তু লার্নার এখানে ছোট ছোট গ্রুপে তারা পারস্পরিক ভিউ এক্সচেঞ্জের মাধ্যমে
অ্যাক্টিভলি তারা কিন্তু তাদের সমস্যাটিকে বুঝতে পারে বা সমস্যাটির সমাধান সূত্র নির্ধারণ করতে বা নিষ্কাশন করতে সমর্থ হয়। তাই বলা হচ্ছে প্রবলেম বেসড লার্নিং এর মাধ্যমে শিক্ষার্থীদেরকে অ্যাক্টিভ রাখা যায়, শিক্ষার্থীদেরকে অ্যাক্টিভ পার্টিসিপেশনে স্টিমুলেট করা যায়, এবং সেই অ্যাক্টিভ পার্টিসিপেশনে স্টিমুলেট করতে যদি পারা যায় তাহলে অটোমেটিক্যালি শিক্ষার লক্ষ্য এফেক্টিভলি পারফর্ম করা যায় বা পূরণ হয়ে থাকে। এখানে আরও বলা হচ্ছে 3 নম্বর যে পয়েন্টটি সেটি বলা হচ্ছে প্রবলেম বেসড লার্নিং হেল্পস টু অ্যাটেনমেন্ট অফ নলেজ। আমরা জানি নলেজ বা কনসেপ্ট এটিকে আমরা কতগুলি প্রক্রিয়ার মাধ্যমে অর্জন করে থাকি। কখনো বলা হচ্ছে নলেজ ক্রিয়েশন বা নলেজ কনস্ট্রাকশন, ক্রিয়েশন অর কনস্ট্রাকশন। দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে নলেজ অ্যাটেনমেন্ট, অর্থাৎ এখানে বলা হচ্ছে কনসেপ্ট। নলেজের আরেকটি সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করা হয় কনসেপ্ট। আমরা জানি জেরম ব্রুনার এই কনসেপ্ট রিলেটেড কতগুলি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছেন। কনসেপ্ট ফরমেশন, কনসেপ্ট অ্যাটেনমেন্ট। কনসেপ্ট ফরমেশনকে আমরা সাধারণভাবে নলেজের সাথে যদি সম্পর্কযুক্ত করি তাহলে বলতে পারি যে নলেজ ক্রিয়েশন, আর ওটা হচ্ছে নলেজ রিসিভিং। এই নলেজ রিসিভিংকেই আমরা বলতে পারি নলেজ বা কনসেপ্ট অ্যাটেনমেন্ট। এই যে কনসেপ্ট অ্যাটেনমেন্ট বা অ্যাটেনমেন্ট অফ নলেজ বলতে বোঝায় সাধারণভাবে যে জ্ঞান বা অভিজ্ঞতা যা অ্যাজ ইট ইজ রয়েছে সেটিকে সেই রকমভাবে যখন সরাসরি সংগ্রহ করা হয় বা গ্রহণ করা হয় বা আত্মস্থ করা হয়, মানসিক পর্যায়ে রেখে দেওয়া হয়, তখন যে যেমন যে তথ্যটি বা যে জ্ঞানটি যে অবস্থাতে আছে, যেরকমভাবে আছে সেই রকমভাবেই গ্রহণ করা হয় এবং সেই রকমভাবেই তাকে প্রতিষ্ঠা করা হয়, তখন সেটিকে বলা হবে অ্যাটেনমেন্ট অফ নলেজ। কিন্তু যদি দেখা যায় কেউ একজন সে বিভিন্ন সোর্স থেকে তথ্য সংগ্রহ করছেন, করার পরে সে তথ্যগুলোকে তার নিজের মতো করে ব্যবহার করছে, অ্যাক্টিভলি ব্যবহার করছেন, এবং অ্যাক্টিভলি ব্যবহার করার মাধ্যমে তার মধ্যে একটা ইনোভেটিভ আইডিয়া বা ইনোভেটিভ মাইন্ডসেট বা ইনোভেটিভ বা নতুন একটি একটি কনসেপ্ট তৈরি হচ্ছে, তখন সেটিকে বলা হবে ফরমেশন অফ কনসেপ্ট আর ফরমেশন অফ নলেজ বা ক্রিয়েশন অফ নলেজ। তো এখানে বলা হচ্ছে বেসিক্যালি এখানে প্রবলেম বেসড লার্নিংয়ে অ্যাটেনমেন্ট অফ নলেজের বিষয়টিকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ কি, এখানে আমরা বলেছি যে প্রবলেমকে সলভ করার জন্য, অর্থাৎ এইখানে প্রবলেম হচ্ছে একাডেমিক প্রবলেম, সে প্রবলেমকে সলভ করার জন্য লার্নার অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন, এবং পার্টিসিপেট করতে গেলে সেখানে যেটা সবথেকে বড় দরকার হয় বা প্রয়োজন হয় যে লার্নারকে অ্যাপ্রোপ্রিয়েট নলেজ বা ইনফরমেশান সে প্রবলেম থেকে সংগ্রহ করতে হয়, বা প্রবলেম সম্পর্কে সে নলেজ বা ইনফরমেশান কিন্তু রিসিভ করা প্রয়োজনীয়তা রয়েছে। সেই ইনফরমেশান যখন রিসিভ করা হচ্ছে বা তথ্য যখন সংগ্রহ করছেন, সেই সংগ্রহ করার পর সেই সংগৃহীত তথ্যগুলোকে কিন্তু উপযুক্তভাবে বিচার বিশ্লেষণ করতে হয়, এবং বিচার বিশ্লেষণ করার মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে। তাই এক্ষেত্রে বলা হচ্ছে যে প্রবলেম বেসড লার্নিং যে প্রথম যে কাজ, সে কাজটি হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন বা প্রবলেম সিলেকশন, এবং সে প্রবলেম সিলেকশন করার পরে রিলেটেড যে বিষয়গুলি সেগুলিকে বোঝার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয় বা প্রয়োজনীয় জ্ঞান সংগ্রহ করা হয়, এবং সেই সমস্ত জ্ঞানগুলোকে কিন্তু যথার্থরূপে অ্যাটেনমেন্টের একটা প্রভিশন এক্ষেত্রে আমরা দেখতে পারি। অর্থাৎ প্রবলেম বেসড লার্নিংয়ে কিন্তু নলেজ অ্যাটেনমেন্টের একটা প্রভিশন বা একটি বিশেষ স্কোপ আমরা কিন্তু দেখতে পাই। তার জন্য বলা হচ্ছে এটা নলেজ অ্যাটেনমেন্টে বা কনসেপ্ট অ্যাটেনমেন্টে আমাদের প্রবলেম বেসড লার্নিং বিশেষ রূপে সহায়তা করে থাকে। প্রবলেম বেসড লার্নিং হেল্পস টু ডেভেলপ দ্য ক্রিটিক্যাল কম্পিটেন্সি। ক্রিটিক্যাল কথাটির মানেটা হচ্ছে ডিটেল, কম্পিটেন্সি মানে কর্মক্ষমতা, অর্থাৎ কর্মক্ষমতা যাতে ডিটেল হয়, অর্থাৎ অত্যন্ত ইনডেপথ যে ক্যাপাসিটি যাতে আসে। অর্থাৎ এখানে শিক্ষার্থীদেরকে যেহেতু বিভিন্ন সমস্যা দেওয়া হয় এবং সেই শিক্ষার্থীরা সেই সমস্যাগুলিকে নিজেদের মতো করে সমাধান করেন, কিংবা বিভিন্ন তথ্য সংগ্রহ করার মাধ্যমে সেগুলোকে যথার্থভাবে বিচার বিশ্লেষণ করার মাধ্যমে অ্যাক্টিভলি সেগুলোকে ইউজ করার মাধ্যমে, সেগুলোকে অ্যানালাইসিস করার মাধ্যমে লার্নার কিন্তু সে সমস্ত সমস্যাগুলির সদর্থক কী সমাধান সূত্র হতে পারে, কিংবা কখনো কখনো বলা হয় যে একটি সমস্যার কত রকমের বৈচিত্র্যপূর্ণ সমাধান সূত্র হতে পারে, সেটা শিক্ষার্থীরা কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করার মাধ্যমে, ভালোভাবে বিচার বিশ্লেষণ করার মাধ্যমে, শিক্ষকের কাছ থেকে বিভিন্ন সাহায্য গ্রহণ করার মাধ্যমে সে বিষয়গুলি কিন্তু তারা জানতে পারে। তাহলে এর পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যদি একটি সমস্যার সমাধান যদি একটি হয়, এবং পাশাপাশি যদি বলা হয় কোনো একটি সমস্যার সমাধান যদি 3 বা তার বেশি হয়, 4 বা 5 রকমের হয়, তাহলে সেক্ষেত্রে বলা হবে যে সেই ব্যক্তি সেই সমস্যাটির সমাধান শুধুমাত্র একটি পন্থাতেই সমাধান করতে শেখেননি, সেই ব্যক্তি সেই সমস্যার সমাধান বহুমুখী পন্থায় বা বহুমুখী স্টাইলে সেই সমস্যার সমাধান করতে শিখেছে।
তো যদি এরকমভাবে শিক্ষার্থীরা কোনো একটি সমস্যার একাধিক সমাধান সূত্র বের করতে পারে বিভিন্নভাবে তথ্য বা ইনফরমেশনগুলোকে বিচার বিশ্লেষণ বা কাজে লাগানোর মাধ্যমে, তখনই বলা হবে যে তাদের মধ্যে ক্রিটিক্যাল কম্পিটেন্সি বেড়েছে, তার মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের পাওয়ার বেড়েছে, ক্রিটিক্যাল জাজমেন্টের পাওয়ার বেড়েছে, ক্রিটিক্যাল ইভ্যালুয়েশনের পাওয়ার বেড়েছে। অর্থাৎ বিশদভাবে বিচার বিশ্লেষণ করা, বিশদভাবে প্রত্যেকটি বিষয়ের মধ্যে সম্পর্কযুক্ত করা বা অ্যাসিমিলেট করা এবং তাদের মধ্যে পার্থক্য নির্ধারণ করা, বিভিন্ন দুই বা তার বেশি ঘটনার মধ্যে পার্থক্য নির্ধারণ করা ইত্যাদি বিষয়গুলিকে যখন সে বিশদভাবে বিভিন্ন অল্টারনেটিভ বা বিভিন্ন পন্থাতে সেই বিষয়গুলিকে নিয়ে যখন কাজ করবে বা সেই সম্পর্কিত সে সমস্যার সমাধান করতে পারে বা একটি সমস্যার যখন বহুমুখী বা বৈচিত্র্যপূর্ণ সমাধান সূত্র নির্ধারণ করতে পারবে, তখনই বলা হবে যে সে শিক্ষার্থীর মধ্যে সে ক্রিটিক্যাল কম্পিটেন্সি ডেভেলপ করেছে। তো প্রবলেম বেসড লার্নিংয়ে এই ক্রিটিক্যাল কম্পিটেন্সি বা ইনডেপথ পাওয়ার বা ইনডেপথ ক্যাপাসিটি ডেভেলপ করার ক্ষেত্রে কিন্তু প্রবলেম বেসড লার্নিংয়ের বিশেষ প্রয়োগ বা বিশেষ ব্যবহার আমরা দেখতে পাই। এরপরে আমরা দেখব প্রবলেম বেসড লার্নিংয়ের আর কী কী গুরুত্বপূর্ণ এরিয়াগুলি রয়েছে। প্রবলেম বেসড লার্নিং হেল্পস টু ইন্টিগ্রেট ইন্ডিভিজুয়াল থটস বেসড অন এ প্রবলেম। এখানে বলা হচ্ছে যে শুধুমাত্র প্রবলেম রিলেটেড তথ্যগুলোকেই সংগ্রহ করা হয় না, বা একটি দলের মধ্যে থেকে নিয়ে অংশগ্রহণ করার মাধ্যমে দলের অন্তর্ভুক্ত সকল ব্যক্তিদের ওপিনিয়ন বা ভিউকে রিসিভ করার মাধ্যমে প্রবলেম সলভ করা হয় না। এখানে কিন্তু ব্যক্তি বা শিক্ষার্থী কিন্তু তার নিজের যে নিজস্ব চিন্তাভাবনা রয়েছে, সে নিজের যে নিজস্ব মেধা রয়েছে, তার যে কর্মক্ষমতা রয়েছে, সেগুলিকে কিন্তু যথার্থভাবে সে বাহ্যিক বিভিন্ন তথ্যের সঙ্গে তার নিজের যে নিজস্ব যে সমস্ত পাওয়ার রয়েছে, অর্থাৎ ইন্ট্রা থিঙ্কিং বা ইন্ট্রা ক্যাপাসিটি বা ইন্ট্রা পাওয়ার যে রয়েছে, সেই ইন্ট্রা পাওয়ারকে ইন্টার পাওয়ারের সাথে কিন্তু ইন্টিগ্রেট করতে পারে। অর্থাৎ এখানে বলা হচ্ছে প্রবলেম সম্পর্কিত তথ্য বা সে দলের মধ্য থেকে বিভিন্ন সদস্যদের কাছ থেকে ওপিনিয়ন সিক করা বা তাদের ওপিনিয়ন সংগ্রহ করা বা মতামতকে সংগ্রহ করা, শিক্ষকের বিভিন্ন সাহায্য গ্রহণ করা, বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করা, এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত তথ্যগুলোকে নেওয়া হয় বা বিভিন্ন রকম সাইকোলজিক্যাল অপারেশনসগুলো যে করা হয়, সেগুলির পাশাপাশি সেই শিক্ষার্থী বা সেই ব্যক্তি যখন সদর্থকভাবে বা স্পষ্টরূপে তার নিজের যে ভাবনা চিন্তা রয়েছে, নিজের যে বিচার বুদ্ধি রয়েছে, নিজের যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে, সেগুলিকে যখন উপযুক্তভাবে ব্যবহার করা হয়, তখন বলা হবে ইন্ট্রা পাওয়ার বা ইন্ট্রা ক্যাপাসিটি ইন্ট্রা রিসোর্সের সাথে ইন্টার রিসোর্স বা ইন্টার পাওয়ারের মধ্যে যথাযথ ইন্টিগ্রেশন হয়েছে। প্রবলেম বেসড লার্নিং এমন একটি উচ্চ পর্যায়ের লার্নিং প্রক্রিয়া বা এমন একটি রিফ্লেক্টিভ ফেজের একটা লার্নিং প্রক্রিয়া বা এটি এমন একটি স্ট্র্যাটেজিক লার্নিং প্রক্রিয়া, এই লার্নিং প্রক্রিয়াতে দেখা গেছে যে ব্যক্তি শুধুমাত্র এক্সটার্নাল কম্পোনেন্ট বা এক্সটার্নাল রিসোর্সকে ইউটিলাইজ করার মাধ্যমে কিন্তু প্রবলেম সলভ করতে পারবে না। শিক্ষার্থী যদি সেই প্রবলেম সলভ করতে চায়, লার্নেবল যে প্রবলেমটা রয়েছে বা লার্নিং রিলেটেড যে প্রবলেমটি রয়েছে, সেটিকে যদি সলভ করতে যায়, তাহলে আবশ্যিকরূপে এক্সটার্নাল বিভিন্ন রকমের রিসোর্সকে যেমন ইউটিলাইজ করার দরকার রয়েছে, পাশাপাশি ইন্টারনাল যে রিসোর্স রয়েছে, অর্থাৎ যে রিসোর্সগুলির জন্য তার মধ্যে একটি নিজস্ব স্বাতন্ত্র্য সত্তা গড়ে উঠেছে বা ব্যক্তিত্ব গড়ে উঠেছে, সে সমস্ত ইন্টারনাল রিসোর্সগুলোকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি ইন্টিগ্রেট করে নিয়ে সেইটিকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার করতে হয়, এবং সেই ব্যবহার করার স্কোপ বা প্রভিশন এই প্রবলেম বেসড লার্নিংয়ের মধ্যে বিশেষ রূপে আমরা দেখতে পাই। অর্থাৎ প্রবলেম বেসড লার্নিংয়ের মাধ্যমে একজন লার্নার কিন্তু তার যে নিজস্ব যে থট, নিজস্ব যে ক্যাপাসিটি, নিজস্ব যে ভাবনা চিন্তা, সেগুলির সঙ্গে বাহ্যিক বিভিন্ন ক্যাপাসিটি, বাহ্যিক বিভিন্ন থটের মধ্যে একটি ভালো মেলবন্ধন করতে পারে বা সমর্থ হয়। তাই বলা হচ্ছে এই ইন্ডিভিজুয়াল থটসকে প্রবলেমের সঙ্গে ইন্টিগ্রেট করতে, প্রবলেমের সাথে অ্যাপ্রোপ্রিয়েটলি কাজে লাগাতে বা বোঝাতে এই প্রবলেম বেসড লার্নিং বিশেষভাবে সাহায্য করে। এরপরে যে পয়েন্টটি হচ্ছে প্রবলেম বেসড লার্নিং হেল্পস টু এনশিওর দ্য প্র্যাকটিস অফ ব্রেন স্টর্মিং। এ প্রসঙ্গে আমাদের অবশ্যই মনে রাখা দরকার যে বাহ্যিক যে সমস্ত রিসোর্স আছে বা তথ্য আছে বা নলেজ আছে, সেই তথ্য বা নলেজগুলিকে গ্রহণ করার পাশাপাশি নিজস্ব যে সমস্ত জ্ঞান বা অভিজ্ঞতা রয়েছে বা পারসেপশন রয়েছে বা প্রত্যক্ষণ রয়েছে, সেগুলিকে মানসিক পর্যায়ে যথাযথভাবে বিচার বিশ্লেষণ করতে হয়। সেগুলো বিশ্লেষণ, সংশ্লেষণ এবং সেগুলি সম্পর্কিত মূল্যায়ন করা হয়। অর্থাৎ অ্যানালাইসিস, সিনথেসিস এবং ইভ্যালুয়েশনের কাজ কিন্তু মানসিক ক্ষেত্রে বা সাইকোলজিক্যাল ফিল্ডে ব্যক্তি উপযুক্তভাবে করে থাকেন এবং উপযুক্তভাবে করেন। তার কারণ হচ্ছে এই বিচার বিশ্লেষণ করার মাধ্যমে তার মনের মধ্যে তৈরি হওয়া বিভিন্ন রকমের অনুমান বা হাইপোথিসিসগুলোকে যথাযথভাবে টেস্ট করার একটা বাতাবরণ গড়ে ওঠে বা একটা পরিবেশ গড়ে ওঠে, এবং সেই হাইপোথিসিস বা অনুমানগুলোকে টেস্ট করার মাধ্যমে
মনের মধ্যে যে বিভিন্ন রকম বিচার বিশ্লেষণের ক্রিয়া চলতে থাকে এবং সেখান থেকে যখন কোনো একটি সমস্যার সংকেত বা সমাধান সূত্র বের করার চেষ্টা করা হয়ে থাকে, সেই প্র্যাকটিসকে সাধারণভাবে ব্রেন স্টর্মিং বলা হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি বেশি পরিমাণে বা অধিক পরিমাণে লার্নারদেরকে ব্রেন স্টর্মিংয়ের প্রতি উৎসাহিত করা যায়, তাহলে লার্নিং বা টিচিং শুধুমাত্র মেমোরি লেভেল বা আন্ডারস্ট্যান্ডিং লেভেলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, লার্নিং অবশ্যই রিফ্লেক্টিভ লেভেলে ট্রান্সফার করা যাবে। অর্থাৎ শিক্ষার্থী যদি নিজের মতো করে প্রয়োজন অনুসারে এবং শিক্ষণকে কার্যকরী করার জন্য নিজের নির্ধারিত কর্ম পদ্ধতিতে বা নিজের নির্ধারিত কাজের ক্ষেত্রে বা কাজ সম্পাদন করার ক্ষেত্রে যদি সাধারণভাবে বা তাৎপর্যপূর্ণরূপে ব্রেন স্টর্মিং করে, তাহলে দেখা যাবে এখানে কিন্তু লার্নিং এফেক্টিভনেস বা লার্নিং ট্রান্সফরমেশান কিংবা রিফ্লেক্টিভ লেভেলের লার্নিং হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে এবং তাতে কিন্তু পুরো এডুকেশন সিস্টেমের সাফল্য আবশ্যিকরূপে প্রতিষ্ঠা লাভ করবে। এরপরে যে বিষয়টি বলছে যেখানে বলা হচ্ছিল যে প্রবলেম বেসড লার্নিং এরকম একটি সিচুয়েশন বা এমন একটি প্রবলেম বা এমন একটি অ্যাটমসফিয়ার বা অ্যাসাইনমেন্ট প্রোভাইড করে যার মাধ্যমে লার্নাররা কিন্তু বিভিন্নভাবে চিন্তাভাবনা করার মাধ্যমে অর্থাৎ বিভিন্ন রকমের ব্রেন স্টর্মিং করার একটি সুযোগ পায় এবং সেই ব্রেন স্টর্মিং করার মাধ্যমে প্রবলেম বেসড লার্নিংয়ের যে প্রধান আলোচ্য বিষয় প্রবলেম, সে প্রবলেমকে কিন্তু সলভ করতে পারে। এরপরে যে বিষয়টি রয়েছে প্রবলেম বেসড লার্নিং হেল্পস টু স্টিমুলেট দ্য সেলফ ডাইরেক্টেড এডুকেশন। এই প্রসঙ্গে আমরা আলোচনা করেছি যে সেলফ ডাইরেক্টেড এডুকেশনের ক্ষেত্রে অর্থাৎ একজন লার্নার নিজের মতো করে শিখবে, এখানে কিন্তু শিক্ষকের মতো করে শিখবে না, শিক্ষা প্রতিষ্ঠানের মতো করে শিখবে না, বা কোনো পাঠ্যক্রমের মতো করে শিখবে না, কিংবা কোনো কোর্সের উদ্দেশ্য অনুসারে শিখবে না, কিংবা কোনো এক্সটার্নাল কোনো কম্পোনেন্টের প্রকৃতি অনুসারে শিখবে না। লার্নার এখানে নিজের ক্যাপাসিটি অনুসারে শিখবে, লার্নার নিজের গতি অনুসারে শিখবে, লার্নার নিজের যে সমস্ত মেধা রয়েছে সে মেধা অনুসারে শিখবে। অর্থাৎ এখানে লার্নার নিজের মতো করে যখন তার মনে হবে, যখন যেভাবে তার মনে হবে সে সেরকমভাবে শিখবে। এখানে কিন্তু বাহ্যিক কোনো কম্পোনেন্ট বা কোনো ব্যক্তি এখানে বা কোনো রিসোর্স কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না। অর্থাৎ কোনো বাহ্যিক কোনো বা এক্সটার্নাল কোনো রিসোর্স তাদের যে লার্নিংয়ের যে বিষয়টি সেটিকে কি কন্ট্রোল করতে পারবে না। এখানে প্রবলেম বেসড লার্নিংয়ে কিন্তু সম্পূর্ণভাবে লার্নারকে সেলফ ডাইরেক্টেড ওয়েতে লার্ন করতে শেখায়। এরপরে যে বিষয়টি বলা হচ্ছে প্রবলেম বেসড লার্নিং হেল্পস টু ডেভেলপ মোটিভেশন অ্যামং স্টুডেন্টস। এখানে বলা হচ্ছে আমরা প্রথমে বলেছিলাম যে অ্যাক্টিভ পার্টিসিপেশনের সঙ্গে মোটিভেশনের একটি সম্পর্ক রয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সম্পূর্ণভাবে মোটিভেটেড হয় তাহলে কিন্তু সে কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারবে। তাহলে ঠিক উল্টোভাবে যদি কথাটা বলা হয়, যদি অ্যাক্টিভলি কোথাও পার্টিসিপেট করে, কোনো ব্যক্তি যদি কোনো কাজে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে সেখানে তার হায়ার মোটিভেশন রয়েছে। অর্থাৎ প্রবলেম বেসড লার্নিংয়ে যে প্রবলেম যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়, পাশাপাশি স্মল গ্রুপ রিলেশনশিপ বা স্মল গ্রুপ ইন্টারাকশনের বিষয়টিও কিন্তু তাৎপর্যপূর্ণ। তাহলে এখানে বলা হচ্ছে এবং পাশাপাশি বলা হচ্ছে যে ব্রেন স্টর্মিংয়ের কাজটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাহলে এই যে তিনটি যে গুরুত্বপূর্ণ বিষয় বলা হলো, ব্রেন স্টর্মিংয়ের কথা বলা হয়েছে, পাশাপাশি অ্যাক্টিভ পার্টিসিপেশনের কথা বলা হয়েছে, এবং প্রত্যেকটি বিষয়ের সাথে অ্যাক্টিভলি ক্রিয়া প্রতিক্রিয়া করা কিংবা দলের মধ্যে থাকা ব্যক্তিদের মধ্যে, ছোট দলের মধ্যে থাকা প্রত্যেকটি ব্যক্তির মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া করার যেহেতু প্রভিশন রয়েছে, তাহলে আবশ্যিকরূপে বলা হচ্ছে যে এই কাজগুলি করার জন্য সবথেকে বড় যেটি দরকারি বিষয়, সে বিষয়টি হচ্ছে মোটিভেশন। অর্থাৎ লার্নারদের মধ্যে যদি মোটিভেশন থাকে তাহলে কিন্তু আবশ্যিকরূপে লার্নার এই ধরনের কাজগুলি করতে পারবে। তো প্রবলেম বেসড লার্নিংয়ে যেহেতু প্রবলেম একটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়, তাই সেই প্রবলেমকে এক্সপ্লোর করার জন্য বা প্রবলেমের সলিউশন বের করার জন্য প্রত্যেকটি লার্নার কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করে এবং সেই অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য বলা হয় যে তাদের মধ্যে মোটিভেশনটা জেনারেট করে। তাহলে অন্যভাবে যদি বলতে হয় যে লার্নারদের মধ্যে অ্যাকাডেমিক মোটিভেশন বা অ্যাকাডেমিক পার্টিসিপেশন রেট যদি বাড়াতে হয়, তাহলে আবশ্যিকরূপে প্রবলেম বেস লার্নিং স্টাইল বা লার্নিং ডিজাইনের বিশেষ গুরুত্ব বা তাৎপর্য রয়েছে। আপনারা মনোযোগ সহকারে শুনলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেল আপনাদের একাডেমিক ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত দায়বদ্ধ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই বিষয়টি বা এই টিউটোরিয়ালটি আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।